ওয়েলকাম টু ফিকটাস একাডেমি। আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। তোমাদের ভালো থাকাকে আরও একটু বিশেষায়িত করার উদ্দেশ্য নিয়ে আমি লিওন আছি তোমাদের সাথে। তোমরা দেখছো ফিকটাস একাডেমি। তো ফিকটাস একাডেমির এসএসসি বায়োলজির ইফেক্টিভ সিরিজে তোমাদেরকে একবার আবারও আমি স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আমি তোমাদেরকে বলতেছি আমাদের এই সিরিজটা হচ্ছে ইফেক্টিভ বায়োলজি। আচ্ছা, তাহলে একবার আবারও আমি তোমাদেরকে এটার কারণটা ব্যাখ্যা করি যে এটাকে আমি কেন ইফেক্টিভ বায়োলজি বলতেছি। এর কারণ আমি পার্সোনালি যখন বায়োলজি পড়ি তখন আমি চাই যাতে আমি একটু অনেক বেশি পরিমাণ পড়াশোনা না করে অল্প একটু পরিমাণ পড়াশোনা করে অনেক বেশি পারতে। তো এটা যখন আমি করতে চাইতাম আর যখন আমি কোনো টিউশন বা প্রাইভেটে পড়তে চাইতাম তখন দেখা যায় তো টিচাররা অল্প একটু অংশকে বোঝানোর জন্য আরও অনেক অনেক ব্যাখ্যা দিত। তো যেটা শুনে আমার জন্য ওভারঅল সব কিছুই মনে রাখা একটু কঠিন মনে হতো। তো তারপর আমি যেটা চিন্তা করি যে কিভাবে অনেক অল্প পড়েও বায়োলজিতে ভালো করা যায়, আর আমি সেভাবেই বায়োলজি পড়তেছি, এমনকি এখন মেডিকেলের পড়াশোনাও আমি সেভাবেই করতেছি। তো আমি সেই আলোকে আমি তোমাদেরকে চেষ্টা করব যে তোমাদের বড় বড় সিলেবাসগুলো বা বায়োলজির চ্যাপ্টারগুলোকে শর্ট করে তারপর সেগুলোকে বোধগম্য করে উপস্থাপন করার, যাতে তোমরা প্রত্যেকটা জিনিস বুঝতে পারো আর সর্বনিম্ন যতটুকু পড়ে তোমরা বায়োলজিতে ভালো করতে পারো সেই অংশটুকুকে তোমাদেরকে হাইলাইট করে বুঝিয়ে দেওয়া। তো আমরা শুরু করতেছি। আজকে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে তোমাদের এসএসসি এর দ্বিতীয় চ্যাপ্টার, সেটা হচ্ছে জীবকোষ ও টিস্যু, এই চ্যাপ্টার দিয়ে। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারের টপিকগুলো কী কী? দেখো, আমাদেরকে কোষের প্রকার সম্পর্কে জানতে হবে, তারপর কোষীয় অঙ্গাণুগুলো সম্পর্কে জানতে হবে। এছাড়াও দেখো কোষ ঝিল্লি, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, নিউক্লিয়াস, টিস্যু, জটিল টিস্যু, সরল টিস্যু, প্রাণী টিস্যু, অঙ্গতন্ত্র, এই জিনিসগুলো সম্পর্কে তোমাদের একটু স্বচ্ছ ধারণা রাখতে হবে এই চ্যাপ্টারটা থেকে। আচ্ছা, আমি চেষ্টা করব এই প্রত্যেকটা জিনিস তোমাদেরকে গঠনমূলকভাবে বোঝানোর। আচ্ছা, তোমরা একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনো। আমি তোমাদেরকে আশ্বস্ত করতে পারি যে তোমরা যদি কথাগুলো শোনো তাহলে তোমাদের অনেক সহজেই বায়োলজিটা তোমরা আয়ত্তে নিতে পারবে এবং বোর্ডে আসা সিকিউ এমসিকিউ বলো যে কোনো জিনিস অ্যান্সার করতে পারবে। আচ্ছা, চলো তাহলে আমরা শুরু করি। তো প্রথমত আমাদেরকে পড়তে হবে কোষের প্রকারভেদ। আচ্ছা, যেহেতু আমরা কোষের প্রকারভেদ করব তো কোষ জিনিসটা কি এটা আমাদের আগে জানা উচিত। তাহলে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোষ জিনিসটা আসলে কি। আচ্ছা, যখন কোনো কিছু আমরা বুঝতে চাই তখন আমাদের চেষ্টা করা উচিত যে ওইটার মতো অন্য কোন জিনিসটা আছে যার সাথে আমরা রিলেট করে জিনিসটাকে পড়তে পারি। তো সেইভাবে আমি চেষ্টা করেছি। দেখো, তোমাদের সবার কাছে কিন্তু এই যে সিনারিটা, এই সিনারিটা কিন্তু একটু কমন। ধরো, তুমি যখন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাও, রাস্তার পাশে কিন্তু তুমি কনস্ট্রাকশন এরিয়া দেখতে পাও, যেখানে কিনা মার্কেট, দোকান বা বাসাবাড়ি তৈরির কাজ চলে। তো এখানে তুমি দেখতেই পাচ্ছ একজন মিস্ত্রি, তিনি কিন্তু নিরলসভাবে এই তো ইট বসিয়ে বসিয়ে একটা দালান কোঠা বা ইমারত তৈরি করতেছে। তো আমরা যদি এই বিল্ডিংটার কথাই চিন্তা করি, একটা বিল্ডিং, সেটা তৈরি হইতেছে কি থেকে? ইট থেকে। ইট, তার মানে ইট থেকে বিল্ডিং তৈরি হইতেছে। কিন্তু কতটি ইট? ইট কি একটা? না, ইট কিন্তু অনেক অনেক ইট, অনেক অনেক ইট ব্যবহার করে কয়টা বিল্ডিং তৈরি হইতেছে? একটা বিল্ডিং। তো এরকম, এই দেখো এখানে তুমি মানুষ দেখতে পাচ্ছ, এই মানুষটা তো একটা জীব। তাহলে এই মানুষেরও তো একটা দেহ আছে, সেটাও তো ইটের মতো। ইট না, কিন্তু ইটের মতো কোনো একটা জিনিস নিয়ে অবশ্যই তৈরি, ছোট ছোট অনেকগুলো। তো সেই জিনিসটাই কিন্তু মূলত হচ্ছে কোষ। আচ্ছা, তাহলে কোষ কি? কোষ হচ্ছে একটা জীবদেহের গঠন ও কাজের একক। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো এই যে একক জিনিসটা কি। এই এককই মূলত দেখো ইটের মতো, অর্থাৎ ছোট ছোট যে জিনিসগুলো অনেকগুলো একসাথে মিলে একটা বড় জিনিস তৈরি করে, সেই ছোট ছোট জিনিসের প্রত্যেকটিকে এক একটা করে বলা হয় একক। আচ্ছা, এরপর দেখো যে কোষ কি, এর সংজ্ঞাটা তোমাদের একটু জানতে হবে। দেখো, সংজ্ঞাতে বলা হয়েছে কোষ হচ্ছে বৈষম্যভেদ্য পর্দা দ্বারা আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক, যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। তো দেখো, এখানে কয়েকটা কথা ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে বৈষম্যভেদ্য পর্দা, তারপর জীবজ ক্রিয়াকলাপের একক, তারপর অন্য সজীব মাধ্যম ছাড়াই এতে প্রতিরূপ তৈরি করা। তাহলে মোটা দাগে তিনটা কথা, একটা, দুইটা, তিনটা। এক নম্বর কথা হচ্ছে বৈষম্যভেদ্য পর্দা, দুই নম্বর কথা হচ্ছে জীবজ ক্রিয়াকলাপের একক, তারপর হচ্ছে এরা নিজের প্রতিরূপ নিজেই তৈরি করতে পারে।
আচ্ছা, তাহলে চলো আমি তোমাদেরকে একটা একটা করে ওয়ার্ড বোঝানোর চেষ্টা করি। তো বৈষম্য ভেদ্য পর্দা এই কথাটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা কথা আমাদের বর্তমান সময়ের প্রেক্ষাপটে, কারণ কিছুদিন আগেই আমরা দেখতে পেলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু এখানে দেখো এই ওয়ার্ড দুইটার মধ্যে কিছুটা কিন্তু বৈপরীত্য আছে। দেখো খেয়াল করো, মনে করো এটা একটা ফলের দোকান, এটা আলাদা একটা ফলের দোকান। তো এখানে একজন দোকানের মালিক আছে, এখানে আলাদা একজন দোকানের মালিক। তো দেখো এই যে শহরটা, এই শহরটাতে দুই ধরনের মানুষ বসবাস করে। একটা হচ্ছে কালো বর্ণের মানুষ, আর একদল হচ্ছে সাদা বর্ণের মানুষ। এখন এই যে দোকানদার অর্থাৎ এ দোকানের যে মালিক, তিনি চান যে তার দোকানে কালো বর্ণের মানুষ সাদা বর্ণের মানুষ উভয়ই প্রবেশ করুক। তার মানে এখানে কোনো কি নাই, বৈষম্য নাই। কিন্তু এই যে এখানে বি ফর ব্যাড একটা দোকানদার আছে, সে কিন্তু আবার বৈষম্য বিশ্বাসী না। সে চায় যে তার দোকানে কালো বর্ণের মানুষরা না ঢুকুক, শুধু সাদা বর্ণের মানুষরা ঢুকুক। তাহলে সেই ক্ষেত্রে ইনি কি তৈরি করলো, ইনি কিন্তু এই জায়গাতে একটা বৈষম্য তৈরি করে ফেললেন। তাহলে এই যে বৈষম্যর কথাটা আমরা বলতেছি, এই বৈষম্য আর এই যে বৈষম্য কিন্তু একই কথা। আচ্ছা, বৈষম্য মানে তো তোমরা বুঝতে পারলে যে কাউকে, মানে এখানে আসলে হচ্ছে দ্বিমুখী নীতি অবলম্বন করা, কাউকে যে সুবিধা দেওয়া সবাইকে সেই সুবিধাটা না দেওয়া, তাহলে এটা হচ্ছে বৈষম্য। ভেদ্য মানে হচ্ছে ভেদ করা। আর পর্দা অর্থাৎ আমাদের যে কোষগুলোর কথা আমরা বলতেছি, প্রত্যেকটা কোষের কিন্তু একটা পর্দা আছে, যেটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে একদম সর্ববাইরে আছে কোষ প্রাচীর, এছাড়াও তার ভিতরে আছে হচ্ছে প্লাজমা মেমব্রেন। তাহলে এরকম যে পর্দাগুলো আছে, এই পর্দাগুলোকে কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা উপাদান ভেদ করতে পারে না। কেউ পারে, আবার কেউ পারে না। তো এই ঘটনাটা কে ঘটায়? কোষ প্রাচীর। অনেকটা কেমন, অনেকটা মনে করো, আরেকটা উদাহরণ যদি দিই, এই যে বিল্ডিংটা এখানে তৈরি হচ্ছে, বিল্ডিংটা তৈরি হয়ে যাওয়ার পর এখানে কি একজন দারোয়ান বসাইতে পারে না? এই বিল্ডিংয়ের মালিক, ওয়েটার, হচ্ছে সিকিউরিটি গার্ড। তো তিনি যদি একটা হচ্ছে এখানে দারোয়ানকে বসায়, তাহলে দারোয়ানকে তো এই মালিক কি করবে? কিছু ইনফরমেশন দিবে, ইনফো, যে কাকে কাকে তারা বাসায় ঢুকতে দিতে চায় আর কাকে কাকে ঢুকতে দিতে চায় না। তাহলে কাউকে তারা কি করবে? ঢুকতে দিবে, আর কাউকে তারা ঢুকতে দিবে না। তাহলে এই ইনফরমেশনগুলো কিন্তু কার কাছে থাকবে? এই দারোয়ানের কাছে থাকবে। তো সেই অনুসারে এই দারোয়ান কিন্তু কাউকে কাউকে বাসার ভিতরে ঢুকতে দিবে, কাউকে কাউকে বাসার ভিতরে ঢুকতে দিবে না। তো ইনি যে এখানে বৈষম্যটা তৈরি করতেছে, সেই বৈষম্যটাই মূলত কোষ প্রাচীর অথবা কোষ ঝিল্লি অথবা প্লাজমা মেমব্রেন যেগুলো, তারা কিন্তু এই কাজটা করে। এই জন্যই বলা হচ্ছে যে বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত থাকে প্রত্যেকটা কোষ। এরপর দেখো জীবজ ক্রিয়াকলাপের একক, এবং আরেকটা কথা আছে, নিজের প্রতিরূপ নিজেই তৈরি করতে। আচ্ছা, জীবজ ক্রিয়াকলাপের একক তার মানে কি? যত রকমের কাজ আছে আমাদের দেহে, সেটা অভ্যন্তরিক হোক বা বাহ্যিক, সেই সবগুলোর সাথে ওতপ্রোতভাবে কোষ জড়িত। এটাই বোঝানো হচ্ছে যে জীবজ ক্রিয়াকলাপের একক। কিন্তু এর পরের কথাটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে এরা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ নিজে তৈরি করতে পারে। এর মানে হচ্ছে এখানে যে দেখো তোমরা ইটগুলো দেখতে পাচ্ছ, সাপোজ এটা একটা ইট, এই ইটকে আমরা যদি রেখে দেই, সে কিন্তু কখনোই নিজে নিজে আরেকটা ইটে পরিণত হতে পারবে না, অর্থাৎ একটা থেকে কিন্তু তারা দুইটা হতে পারবে না। কিন্তু এই যে কোষ আমরা যাদের কথা বলতেছি, এই কোষ কিন্তু কি হয়? কোষ কিন্তু নিজে থেকেই একটা থেকে দুইটাতে পরিণত হতে পারে। এই ঘটনাটাই মূলত বলা হচ্ছে যে অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজেরাই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। ঠিক যেমন মানুষ বা জীব কি করে? প্রজননের মাধ্যমে নতুন জীব তৈরি করে। প্রত্যেকটা কোষও তেমনি কোষ বিভাজনের মাধ্যমে আলাদা আলাদা কোষের তৈরি করে। আচ্ছা, এরপর আরও কিছু বিষয় আছে। দেখো, প্রতিটি জীবদেহ এক বা একাধিক কোষ দিয়ে গঠিত। আচ্ছা, তার মানে কি? দেখো, আমরা এখানে একটা জীবদেহ দেখতে পাচ্ছি, মানুষ। তার দেহে কিন্তু অসংখ্য কোষ আছে। কিন্তু এমনও অনেক জীব আছে যাদের দেহ একটা মাত্র কোষ দিয়ে গঠিত, তাদেরকে বলা হয় এককোষী জীব। আবার কিছু জীব আছে যারা অনেকগুলো কোষ নিয়ে গঠিত, যেমন মানুষের মতো। আচ্ছা, তো এইভাবে কিন্তু দুই ধরনের আমরা জীব দেখতে পেলাম, একটা হচ্ছে এককোষী জীব আর একটা বহুকোষী জীব। তো উভয় ক্ষেত্রেই কিন্তু এই কোষই আসলে জীবদেহের গঠন ও কাজের একক। আচ্ছা, এখন আমরা পরবর্তী টপিকে যাব, যে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষের প্রকার। তার আগে আমাদেরকে জানতে হবে যে নিউক্লিয়াস কি, কেন এবং কিভাবে আসতেছে। তো দেখো, আমরা যে কোষের কথা বললাম,
সেটাকে আমরা তুলনা করলাম ইটের সাথে। তো একটা ইট আসলে কী দিয়ে তৈরি? একটা ইটকে কিন্তু তৈরি করা হয় মাটিকে পুড়িয়ে, তার ভিতরে মাটি থাকে। এখন মাটিতে কি থাকে? মাটিতে মাটির যে উপাদানগুলো আছে সেগুলো থাকে, যেমন অক্সিজেন, ম্যাগনেসিয়াম, সালফার, এই জাতীয় অনেকগুলা ধাতু অধাতু মিলে মাটির উপাদানগুলো তৈরি করে। আচ্ছা, কিন্তু এই কোষটা কিভাবে গঠিত? দেখো, কোষের ভিতরে কিন্তু আরও অনেক ছোট ছোট জিনিস আছে। তার মধ্যে একদম বাইরে আছে হচ্ছে কোষ ঝিল্লি বা কোষ প্রাচীর। তারপর ভিতরের দিকে যদি আমরা আগাই, তো আমরা পাবো হচ্ছে, এই তো দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপর আমরা পাবো দেখো নিউক্লিয়াস। এছাড়াও আমরা পাবো হচ্ছে গোলজি বডি এবং মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, এদের প্রত্যেকের, এছাড়াও দেখো এখানে দেখা যাচ্ছে সেন্ট্রিওল, তারপর এগুলো হচ্ছে মাইক্রোটিউবিউল, আচ্ছা কোষ কঙ্কাল, তারপর এই যে ছোটো ছোটো এগুলো হচ্ছে রাইবোজোম। তো এরকম অনেক অনেক উপাদান আছে। তারপর এখানে একটা বাদ দিয়েছে, সেটা হচ্ছে লাইসোজোম। আচ্ছা, এরকম উপাদানগুলো নিয়ে একটা কোষ গঠিত। এই প্রত্যেকটা উপাদানের কিন্তু আলাদা আলাদা কাজ আছে, যেগুলো আমরা সামনে একে একে বিস্তারিতভাবে জানব। তো এগুলোর মধ্যে একটা বিশেষ জিনিস দেখো তো, এই চিত্র এই অংশটুকুর মধ্যে সবচেয়ে বড় লাগতেছে কোন উপাদানটা? এই দেখো, এই উপাদানটা সবচেয়ে বড় আর ঘন মনে হচ্ছে না? ঠিক এই উপাদানটাই হচ্ছে নিউক্লিয়াস। এখন এইটা একটা নিউক্লিয়াস, পাশাপাশি আরও দুইটা সেলে দেখো, এই দুইটা নিউক্লিয়াস কিন্তু সেম, কিন্তু এখানেও দেখো নিউক্লিয়াস না থেকে নিউক্লিয়াসের মতো কিছু একটা, যেটা নিউক্লিয়াসের মতো কিন্তু নিউক্লিয়াস না। তো এটাও কিন্তু নিউক্লিয়াস, কিন্তু আসলে এটা হচ্ছে অগঠিত নিউক্লিয়াস, আর এটা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস। তার মানে এটা নিউক্লিয়াসটা স্বয়ংসম্পূর্ণ না। যেমন স্বয়ংসম্পূর্ণ হওয়া না হওয়া বলতে কী বোঝায়? দেখো, এই যে সম্পূর্ণ অঙ্গটা হচ্ছে নিউক্লিয়াস, অঙ্গাণুটা হচ্ছে নিউক্লিয়াস, তার মধ্যে দেখো আবরণী অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন, এই তো এখানে কমলা কালারের যে আবরণীটা দেখতেছো বা বাউন্ডারিতে দেখতেছো, এইটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। তার ভিতরে আছে নিউক্লিয় প্লাজম, এই তো এই ব্লু কালারের অংশটা। তারপর দেখো ঘন অংশটা হচ্ছে নিউক্লিয় লাস। তাহলে এই উপাদানগুলো যদি থাকে একটা নিউক্লিয়াসে, তাহলে সেই নিউক্লিয়াসটা হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস। কিন্তু এখানে দেখো, দুঃখজনক হলেও সত্য, এই কোনো অংশগুলো কিন্তু এখানে নাই। শুধু এর মধ্যে আছে ক্রোমাটিন কিছু বস্তু আছে, বুঝতে পারছো? যেটাকে আবার বলা হইতেছে নিউক্লিয়েড। আচ্ছা, তো এই পার্থক্যর উপর ভিত্তি করে যদি কোনো একটা কোষে যদি এইরকম নিউক্লিয়াস থাকে, তাহলে সেটাকে বলা হয় প্রোক্যারিওটিক সেল। আর যদি এইরকম একটা স্বয়ংসম্পূর্ণ নিউক্লিয়াস থাকে, তাহলে তাকে বলা হয় ইউক্যারিওটিক সেল। আচ্ছা, তাহলে দেখো, নিউক্লিয়াসটা আছে দুই জায়গাতেই আছে, কিন্তু এক জায়গাতে সুগঠিত আর এক জায়গায় হচ্ছে অগঠিত। তার মানে ঠিকভাবে গঠিত হয় নাই, সুগঠিত নয়। এর উপর ভিত্তি করে দেখো কোষকে দুই ভাগে ভাগ করা হয়েছে। তো এই যে আমরা এখানে যে এক্সপ্লেনেশনগুলো বললাম তোমাদেরকে, তার উপর ভিত্তি করে দেখো তোমাদের এই লাইনগুলো বুঝতে এখন সুবিধা হবে যে নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই প্রকার। নিউক্লিয়াসের গঠন, তার মানে গঠনের মধ্যে কি কি আমরা পড়েছি হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস। এই জিনিসগুলো উপস্থিত থাকে নাকি থাকে না, থাকলে সেটা সুগঠিত, না থাকলে সেটা সুগঠিত নয়। তাহলে এর উপর ভিত্তি করে দুই প্রকার, একটা হচ্ছে আদি কোষ আর একটা হচ্ছে প্রকৃত কোষ। আদি মানে কি? আগে। তাহলে বলো তো, একটা জিনিস একদিনেই কি উন্নত হয় নাকি অনুন্নত হয়, আর নাকি ধীরে ধীরে উন্নত হয়? অর্থাৎ তুমি ধরো একটা চ্যাপ্টার পড়তেছো, একটা চ্যাপ্টার ধরো, এই যে এই চ্যাপ্টারটাই তোমাদের বায়োলজির সেকেন্ড চ্যাপ্টার, তুমি প্রথম দিন এই চ্যাপ্টারটা যতটা ভালোভাবে পারবে, দশম দিন কি একই রকম পারবে? যদি 10 দিন তুমি পড়ো প্রতিদিন 2 ঘন্টা করে, অবশ্যই 10তম দিনে বেশি পারবে। তাহলে প্রথম দিন তোমার কিন্তু অগ্রগতি কম ছিল, আর প্রথম দিন যে পড়ছো সেটা হচ্ছে ধরো আদি পড়া, আর পরবর্তীতে 10 দিন পরে তোমার যে পড়াশোনাটা হয়েছে সেটা মনে করো প্রকৃত পড়া। তাহলে দেখো, আদি কোষ তার মানে কি? আদি কোষে অবশ্যই কি থাকবে? এই তো এই অগঠিত বা সুগঠিত নয় এই নিউক্লিয়াসটা থাকবে। যেমন দেখো, আদি কোষের বৈশিষ্ট্য হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস নেই। সুগঠিত নিউক্লিয়াস মানে কি? মানে হচ্ছে নিউক্লিয়ার পর্দা অনুপস্থিত, নিউক্লিওলাস অনুপস্থিত, নিউক্লিওপ্লাজম অনুপস্থিত। আচ্ছা, আশা করি তোমরা রিলেট করতে পারতেছো। তার মানে এখানকার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু এখানে নাই, এই জন্য এরা হচ্ছে আদিকোষী। তারপর দেখো, কোনো কোষীয় অঙ্গাণু নেই। তাহলে দেখো, এই তো খেয়াল করো, এখানে আমরা দেখতে পারতেছিলাম নিউক্লিয়াসটা অগঠিত, ঠিকভাবে গঠিত হয়নি, কিন্তু তার পাশাপাশি এই দেখো মাইটোকন্ড্রিয়া, সেগুলোও কিন্তু এখানে নাই। তারপর দেখো এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটাও নাই। কিন্তু আছে কি? দেখো, দুই জায়গাতে কমন একটা জিনিস, সেটা হচ্ছে রাইবোজোম।
তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন যে কোন কোষীয় অঙ্গাণুটি আদি কোষ এবং প্রকৃত কোষ নির্বিশেষে সব জায়গায় পাওয়া যায়। অ্যান্সার হচ্ছে রাইবোজোম। তাহলে এই কথাটা একটু বেশি গুরুত্ব দিয়ে মনে রাখো, কারণ এটা কিন্তু এমসিকিউ এর জন্য অনেক অনেক ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তাহলে দেখো আমরা পেলাম যে ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে। আচ্ছা, ক্রোমোজোম কি? ক্রোমোজোম হচ্ছে এই তো আমরা নিউক্লিয়াসটা যে দেখতেছি, এই নিউক্লিওলাস থেকে শুরু করে নিউক্লিওপ্লাজম দিয়ে এইরকম সুতোর মতো কিছু অংশ থাকে। এই সুতোর মতো অংশগুলোকে বলা হয় ক্রোমোজোম, যেটা কিনা এই যে নিউক্লিওলাসে অনেক বেশি ঘনভাবে থাকে। এই ক্রোমোজোমটাই অনেক বেশি ঘনভাবে থাকে, সেই ঘন অংশটুকুকে বলা হয় নিউক্লিওলাস। তাহলে এই ক্রোমোজোম আবার অনেক উপাদান দিয়ে গঠিত, ডিএনএ, আরএনএ, হিস্টোন, এরকম অনেক নাম আছে। তার মধ্যে শুধুমাত্র যেটা আদি কোষ, সেখানে শুধুমাত্র ডিএনএ থাকে, অন্য অংশগুলো কিন্তু থাকে না। এখন দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, যে উদাহরণ। তাহলে এই আদি কোষের উদাহরণ কি? নীলাভ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া। নীলাভ সবুজ শৈবালকে খুব সম্ভবত নস্ট্রোকও বলা হয়, NOS TOC, এরকম একটা নাম আছে সংক্ষিপ্ত, নীলাভ সবুজ শৈবাল। আচ্ছা, তবে তোমরা এই দুটো অবশ্যই মনে রাখো, যে নীলাভ সবুজ শৈবাল এবং ব্যাকটেরিয়া। তাহলে এই উদাহরণ থেকে কিন্তু অবশ্যই কোশ্চেন থাকবে, মাথায় রাখবা বিষয়টা। আচ্ছা, এরপর দেখো প্রকৃত কোষ। তাহলে এই দুইটা কিন্তু একটা আর একটার উল্টা। তাহলে ওখানে দেখো সুগঠিত নিউক্লিয়াস ছিল না, তাহলে এখানে সুগঠিত নিউক্লিয়াস থাকবে। আবারও বলি, সুগঠিত নিউক্লিয়াস হওয়া মানে কি? মানে হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন থাকা, নিউক্লিওপ্লাজম থাকা, নিউক্লিওলাস থাকা। আচ্ছা, এরপর দেখো কোষে রাইবোজোম সহ সকল অঙ্গাণু বিদ্যমান। আচ্ছা, রাইবোজোম সহ সকল অঙ্গাণু মানে হচ্ছে এই তো মাইটোকন্ড্রিয়া, তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ কঙ্কাল থেকে শুরু করে যাবতীয় অন্যান্য যা কিছু আছে এখানে, যা কিছু এই যে এক্সট্রা দেখতে পাচ্ছ নাম টাম লেখা আছে, এই সবগুলোর কথা এখানে বোঝানো হচ্ছে। আচ্ছা, দেখো ক্রোমোজোমে তার মানে কি? তার মানে হচ্ছে এই তো নিউক্লিয়াসের ভিতরে, অর্থাৎ নিউক্লিওপ্লাজমে বা নিউক্লিওলাসে যে সুতার মতো অংশ থাকে, সেখানে ডিএনএ থাকে, হিস্টোন থাকে, প্রোটিন থাকে এবং অন্যান্য উপাদান যা যা থাকতে পারে সেই সবগুলাই থাকে। আচ্ছা, তারপর দেখো উদাহরণ হচ্ছে অধিকাংশ উন্নত জীব। তার মানে অনুন্নত জীব যারা, তাদের থাকে আদি কোষ, আর উন্নত জীব যারা, তাদের থাকে হচ্ছে প্রকৃত কোষ। আচ্ছা, এরপর দেখো কাজের ভিত্তিতে কোষ হয় দুই প্রকার। আচ্ছা, তাহলে কাজ কি? একটা কোষ অনেক ধরনের কাজই করে, কিন্তু তার মেইন কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে দেহ গঠন করা। এর পরের কাজ কি? দেহ যখন গঠন শেষ হয়ে যাবে, তখন তাদের কাজ হচ্ছে এই দেহটাই যাতে আর একটা দেহ গঠন করতে পারে, আর একটা দেহ যাতে গঠন করতে পারে। তার মানে কি? তার মানে হচ্ছে প্রজনন। এই প্রজনন যদি না হয়, তাহলে তো জীবের অস্তিত্বই থাকবে না। তাহলে প্রধান কাজ হচ্ছে, ধরো একটা ছোট বাচ্চা, তাকে একটা বড় মানুষে পরিণত করা। এটা কি? এটা হচ্ছে দেহকোষের কাজ। এই তো ছোট একটা দেহ বড় দেহতে পরিণত হবে, কিন্তু এরপরে এই বড় মানুষটা থেকে আর একটা ছোট মানুষের তৈরি হওয়া, তার মানে জনন প্রক্রিয়া। তাহলে সেই জনন প্রক্রিয়ার জন্য কিছু কোষ আছে, তারা কাজ করে, সেগুলো হচ্ছে জনন কোষ। আশা করি বুঝতে পারছো দুইটা ধাপ। একটা হচ্ছে দেহকোষ, যার কাজ হচ্ছে দেহ গঠন করা, আর একটা হচ্ছে জনন কোষ, যার কাজ হচ্ছে জনন প্রক্রিয়ায় সাহায্য করা। আচ্ছা, এখন দেহকোষ এবং জনন কোষ সম্পর্কে দুইটা কথা তোমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে, এই যে দেহকোষগুলোকে বলা হয় ডিপ্লয়েড সেল। আচ্ছা, তাহলে মেইন থিমটা কি? আচ্ছা, আরেকটা বিষয়, এর বিপরীতে জনন কোষে যে উপাদানগুলো থাকে তাদেরকে বলা হয় হ্যাপ্লয়েড। আচ্ছা, মেইনলি এই যে ডিপ্লয়েড বা হ্যাপ্লয়েডের ফাংশনটা কি, এটা যদি তোমরা বুঝতে চাও তাহলে খেয়াল করো। আমরা দেখতে পারতেছি যে একটা কোষ আছে, সেই কোষের কেন্দ্রে আছে হচ্ছে কেন্দ্রিকা বা নিউক্লিয়াস। সেই নিউক্লিয়াসের ভিতরে আছে হচ্ছে ক্রোমোজোম। আচ্ছা, এখন চিন্তা করো যে মনে করো একটা রাস্তার ওপর একটা ব্রিজ আছে, সেই ব্রিজের নিচে একটা প্যাকেট পাওয়া গেছে, সেই প্যাকেটের মধ্যে আছে হচ্ছে কিছু মাংস। এখন কথা হচ্ছে যে এই মাংসটা কিসের মাংস? গরুর, ছাগলের, নাকি একটা ভয়ঙ্কর কথা বলি, মানুষের? কার হইতে পারে মাংসটা, বলো তো? আচ্ছা, এটা আমরা জানি না, কিন্তু এতে ফরেনসিক যে ল্যাব আছে, অর্থাৎ এই ল্যাবরেটরিতে কিন্তু পরীক্ষা করে এটা নির্ণয় করা যায় যে সেই মাংসটা পিস অফ মিট, সেটা গরুর নাকি ছাগলের নাকি মানুষের নাকি অন্য কোনো জীবের।
এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে এটা ল্যাবরেটরিতে কিভাবে টেস্ট করে। এইটার উত্তর কিন্তু লুকিয়ে আছে এই নিউক্লিয়াসের ভিতর। এই নিউক্লিয়াসের ভিতর থাকে হচ্ছে ক্রোমোজোম, যেটা একটু আগে আমি বললাম, ক্রোমোজোম অর্থাৎ এই তো সুতার মতো অংশ। এই সুতার মতো অংশগুলো কিন্তু নির্দিষ্ট সংখ্যায় ভাগ হয়ে থাকে। তার মানে এখানে একটা সুতা থাকতে পারে, দুইটা থাকতে পারে, তিনটা থাকতে পারে, চারটা থাকতে পারে, এরকম বিভিন্ন জীবে বিভিন্ন সংখ্যক থাকে। তার মধ্যে মানুষে এই ক্রোমোজোমগুলো থাকে 46টি। তার মানে মানুষের যদি মাংস হয় তাহলে সেই মাংসে যে একটা কোষ আমরা যদি সেখান থেকে আলাদা করে নিই, তার নিউক্লিয়াসের ভিতরে সুতোর মতো অংশ কতটি থাকবে? থাকবে হচ্ছে 46টি। আচ্ছা, যদি গরু হয় তাহলে নাম্বারটা চেঞ্জ হবে, যদি ছাগল হয় তাহলে নাম্বারটা চেঞ্জ হবে। আসলে আমি এই গরু ছাগলের এগুলো নাম্বারগুলো একটু ভুলে গেছি। সেগুলো হচ্ছে 23 বা 24 এরকম আশেপাশে ছিল আর কি গরু ছাগল। কিন্তু পেঁয়াজেরটা মনে আছে, পেঁয়াজের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 16। আচ্ছা, সমস্যা নাই, তোমরাও পড়বা, ভুলে যাবা। আমি কিন্তু ভুলে যাওয়াটাকে খুব সাপোর্ট করি, কারণ পড়ালেখা হচ্ছে জীবনের জন্য, আর জীবন কিন্তু পড়াশোনার জন্য না। এই তো আমি মেডিকেল অ্যাডমিশনের সময় যখন অনেক পড়াশোনা করছিলাম, তখন এই জিনিসগুলো, যে গরুর কয়টা, ছাগলের কয়টা ইত্যাদি, এগুলো অনেক কিছু মনে রাখছিলাম। এখন আমি আবার সময়ের সাথে এগুলো ভুলে গেছি। তোমরাও যখন দরকার হবে তখন পড়বা, যখন দরকার হবে না তখন ভুলে যাবা। আর হ্যাঁ, আমি তো আছি তোমাদেরকে এটা জানানোর জন্য যে কখন তোমাদের কোনটা জানতে হবে, কতটুকু জানতে হবে। আচ্ছা, তো তাহলে দেখো, তাহলে আমরা যে বলতেছিলাম ল্যাব টেস্ট করে আমরা জানতে পারলাম যে এই মাংসটা কিসের, গরু ছাগলের নাকি মানুষের। এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে এই তো নিউক্লিয়াসের ভিতর ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোমের একটা নির্দিষ্ট সংখ্যা থাকে। কী ভেদে? একটা নির্দিষ্ট প্রজাতি ভেদে। একটা নির্দিষ্ট জীবের যে প্রজাতি আছে সেই প্রজাতির জন্য নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে। এখন কথা হচ্ছে যে এখন একটা ক্রিটিক্যাল বিষয় তোমাদের সাথে একটু আমি সিম্পলি বোঝানোর ট্রাই করি। আচ্ছা, এই তো যে জনন, আচ্ছা দেখো, এই তো আমরা জনন পড়ার চেষ্টা করবো। এখন দেখো, মনে করো একটা মানুষ এটা। আচ্ছা, তার ক্রোমোজোম আছে কতটি? আমি একটু আগেই বললাম তার ক্রোমোজোম আছে 46টি। কোথায় এই 46টা ক্রোমোজোম আছে? এই তো এই জায়গায়, এই তো নিউক্লিয়াসের ভিতরে 46টি ক্রোমোজোম আছে। এখন কথা হচ্ছে যে এটা একটা মানুষ, তারপর ধরো এটা আর একটা মানুষ। এখন মনে করো এদের যদি একটা সন্তান হয়, তাহলে তাদের সন্তানটাও হবে কি আলাদা একটা মানুষ। এখন চিন্তা করো যে এর কোষে আছে কয়টা ক্রোমোজোম? 46টা ক্রোমোজোম। আবার এর কোষেও কয়টা ক্রোমোজোম আছে? 46টা ক্রোমোজোম। তাহলে এর একটা কোষ, মনে করো একটা জনন কোষ, এর একটা জনন কোষ। আচ্ছা, এইটা যদি হয় মেল, তাহলে এর যে জনন কোষ সেটাকে বলা হবে শুক্রাণু। আচ্ছা, আর এইটা যদি হয় ফিমেল, তাহলে এর যে জনন কোষ সেটাকে বলা হবে ডিম্বাণু। এখন এই তো ক্রোমোজোম 46টা আছে। এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, খুব খেয়াল করে শোনো কথাগুলো। এই যে 46টা ক্রোমোজোমের কাজ কি? এই ক্রোমোজোমের ভিতরে থাকে ডিএনএ, আরএনএ, হিস্টোন। এদের কাজ হচ্ছে বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করা। অর্থাৎ দেখো, মানুষের 2টা হাত, 2টা পা, একটা মাথা, এরকম দেখো তুমি বিভিন্ন প্রাণীর কিন্তু এই সংখ্যাগুলো কম বেশি আছে। যেমন পিঁপড়ার তুমি চিন্তা করো 6টার মতো পা বা 4টা পা, 2টা হাত, এরকম। কারণ একটা পিঁপড়া কেমন হয় দেখতে? এই তো ধরো এই যে এরকম টাইপের না, এই তো এরকম। তাহলে দেখো 3 জোড়া কিন্তু এখানে আমরা উপাঙ্গ দেখতেছি। এখন সেটা পা হোক বা হাত, তারপর আবার সামনে থেকে একটা এরকম থাকে, আবার এন্টিনা থাকে। তাহলে এই যে কার কয়টা থাকবে বা কোনটা থাকবে কোনটা থাকবে না, এই বৈশিষ্ট্যগুলো নিয়ন্ত্রণ করে হচ্ছে ক্রোমোজোম। এখন কথা হচ্ছে যে 46টা ক্রোমোজোম থাকে মানুষের কোষে। তাহলে দেখো, এটা একটা মানুষ, এটা ছেলে, এটা মেয়ে। তাহলে এদের শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলিত হবে, তখন যে একটা কোষ তৈরি হবে, সেই কোষটা থেকেই তো আবার একটা ছোট বাচ্চা তৈরি হবে। তাহলে এই কোষে যদি এখানে 46টি ক্রোমোজোম থাকে, এই কোষেও যদি 46টি ক্রোমোজোম থাকে, তাহলে 2টা মিলে এই কোষে কয়টা ক্রোমোজোম হইল বলো তো? এই 2টা মিলে এখানে কি 92টা ক্রোমোজোম হলো না? তাহলে কি এর হাত আর 2টা থাকবে? তাহলে আমরা এখানে যেহেতু ডাবল হয়েছে, তুমি ধরে নাও তাহলে এর হাতও তো 4টা হয়ে যাবে, পাও তো 4টা হয়ে যাবে, তাই না বিষয়টা? কিন্তু এরকম যদি হয় তাহলে তো কোনো প্রজাতি স্থিরই থাকবে না। মানে প্রত্যেকবার প্রজননের পর
আলাদা আলাদা প্রজাতির তৈরি হবে, কিন্তু প্রজাতি তো সেম থাকতে হবে, তাই না? প্রজাতি অর্থাৎ মানুষের বাচ্চা মানুষই হইতে হবে, গরুর বাচ্চা গরুই হইতে হবে, তা না হলে তো প্রজাতিটাই টিকবে না। এই জন্য কী হয় জানো, এই জন্য দেখো এই তো দেহকোষ, এই তো 46টা থাকে না, বুঝছো? এটা মনে করো দেহকোষ, দেহের যে কোনো জায়গায় 46টা করেই থাকে, কিন্তু জননকোষ শুক্রাণুতে দেখো 46টা থাকলে এখানে 92টা হয়ে যেতেছিল, এই জন্য এখানে 46টি না থাকে হচ্ছে 23টা। দেখো আমি কিন্তু তোমাদেরকে সবসময় বলি, এই যে আমাদের যে উপাদানগুলো বা মলিকুলার যে এলিমেন্টগুলা, এদের কিন্তু ব্রেইন নাই, কিন্তু বুদ্ধি আছে, বুঝতে পারছো? যেমন আমাদের কিন্তু এজ মানুষ আমাদের ব্রেইন আছে মাথায়, তো কিন্তু এই যে একটা এই যে প্রসেস, যে ক্রোমোজোম একটা সেলে কয়টা থাকবে না থাকবে, এই যে ঘটনাগুলো, এদের কিন্তু একটা সেলের সেভাবে কি মস্তিষ্ক আছে যেটা তাকে ক্রিটিক্যাল থিঙ্কিং করাবে, কিন্তু তারপরেও সে প্রাকৃতিকভাবেই যে কাজগুলো করে সেগুলো কিন্তু অনেক থটফুল হয়ে থাকে। যেমন দেখো এই যে শুক্রাণুতে থাকলো কয়টা ক্রোমোজোম, 23টা, ডিম্বাণুতে কয়টা, 23টা, তাহলে আলটিমেটলি একটা শুক্রাণু একটা ডিম্বাণু মিলে যে কোষটা তৈরি হলো, তাহলে সেখানে কিন্তু আবার ক্রোমোজোম সংখ্যা হয়ে গেল 46টা। তাহলে আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারছি যে এই তো ক্রোমোজোম সংখ্যাটা কি করে। ক্রোমোজোম সংখ্যাটা আসলে কি, ক্রোমোজোম সংখ্যাটা হচ্ছে কয়টা ক্রোমোজোম থাকে একটা কোষে সেটা, আর ক্রোমোজোমগুলো আসলে কোথায় থাকে, ক্রোমোজোমগুলো আসলে থাকে হচ্ছে নিউক্লিয়াসে। আচ্ছা, এখন ক্রোমোজোম সংখ্যাটা ডিফাইন করে যে সেই কোষটা কোন জীবের, একটা নির্দিষ্ট জীবের জন্য প্রত্যেকটা কোষের নিউক্লিয়াসে যে ক্রোমোজোম সংখ্যা সেটা নির্দিষ্ট। আচ্ছা, তাহলে যখন প্রজনন হয় তখন এরকম শুক্রাণু ডিম্বাণু মিলে যে কোষটা তৈরি হয় সেইটার হচ্ছে ক্রোমোজোম সংখ্যা এবং জীব দেহের ক্রোমোজোম সংখ্যা দুইটাই তো সেম থাকতে হবে, 46। এই জন্য জনন কোষে ক্রোমোজোম সংখ্যাটা কত হয়ে যায়, অর্ধেক হয়ে যায়, অর্ধেক, বুঝতে পারছো? এই জন্য এই তো 46কে বলা হয় 2n এবং 23কে বলা হয় n, আর 2nটাই হচ্ছে ডিপ্লয়েড আর n হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে আশা করি আমি তোমাদেরকে এটা যতটা সহজে বোঝানো সম্ভব বোঝানোর চেষ্টা করেছি। তোমরা যদি একটু মনোযোগ সহকারে শোনো তাহলে কিন্তু এটা বুঝতে পারবা, বা না বুঝে থাকলে ভিডিওটা একটু পিছনে নিয়ে গিয়ে আবার দেখো। আচ্ছা, আমি শর্টলি আর একবার একদম সিকোয়েন্সিয়ালি বলতেছি বিষয়টা, যে আমরা বলতে চাচ্ছি যে ডিপ্লয়েড মানে কি আর হ্যাপ্লয়েড মানে কি, এটা আমরা বুঝতে যাচ্ছি। ডিপ্লয়েড হ্যাপ্লয়েড, তাহলে এটা বুঝতে আমাদেরকে কোষ বুঝতে হবে। এটা একটা কোষ, এই কোষের কি থাকে, কোষের থাকে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কি থাকে, নিউক্লিয়াসে থাকে হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোমের সংখ্যা কতটি, একটা কোষে দেখো সাধারণত একটা নিউক্লিয়াস আমরা দেখতে পাচ্ছি, এমনকি উন্নত শ্রেণীর জীবগুলোতে এইভাবেই থাকে, একটা কোষে একটা নিউক্লিয়াস থাকে। আচ্ছা, একটা নিউক্লিয়াসের ভিতরে কিন্তু আবার ক্রোমোজোম থাকে বিভিন্ন সংখ্যক। কয়টা ক্রোমোজোম থাকবে এটা জীবের প্রজাতিভেদে আলাদা। যেমন মানুষে থাকে কতটি, মানুষে থাকে হচ্ছে 46টি, সেরকম আবার অন্য একটা প্রজাতিতে থাকে আলাদা সংখ্যক, যেমন মৌমাছিতে সম্ভবত 32, বা এরকম আলাদা আলাদা প্রাণীতে আলাদা আলাদা সংখ্যক ক্রোমোজোম থাকে। আচ্ছা, এখন এই যে ক্রোমোজোমগুলো কোথায় থাকে, একটা জীবের দেহের প্রত্যেকটা কোষেই থাকে, অ্যাকসেপ্ট কোন জায়গায়, অ্যাকসেপ্ট হচ্ছে তার জনন কোষ। যেমন মানুষের ক্ষেত্রে আমরা যদি মেলের কথা চিন্তা করি, অর্থাৎ পুরুষের কথা চিন্তা করি, তার জনন কোষের নাম হচ্ছে শুক্রাণু, আর ফিমেলের ক্ষেত্রে তার জনন কোষের নাম হচ্ছে ডিম্বাণু। তাহলে আমি তোমাদেরকে বুঝাইলাম যে দেহকোষে থাকে কয়টা ক্রোমোজোম, 46টা। এই 46টা থাকার কারণেই কিন্তু এ মানুষ হয়েছে। যদি 46টা না থেকে 16টা হইতো তাহলে কিন্তু পেঁয়াজ হয়ে যেত একটা, বুঝতে পারছো? এরকমই কিন্তু বিষয়টা। আচ্ছা, যেমন এই যে এই বিষয়টা আরেকটু তোমরা চাইলে রিলেট করতে পারো, যেমন কোনো একটা পরমাণুর কেন্দ্রে যদি একটাই প্রোটন থাকে তাহলে সেটা হচ্ছে হাইড্রোজেন, আবার যদি দুইটা প্রোটন থাকে তাহলে সেটা হচ্ছে হিলিয়াম। তাহলে হাইড্রোজেন হিলিয়ামকে আমরা চিনি কি দেখে, এই তো প্রোটন সংখ্যা দেখে। তেমনি একটা জীবের নিউক্লিয়াসে কয়টা ক্রোমোজোম আছে এটার উপর নির্ভর করে যে ওইটা আসলে কী জীব, বুঝতে পারছো? তো এইভাবে চিন্তা করবা। এখন যখন আমরা জনন কোষের দিকে তাকাই তখন দেখো এটা অর্ধেক হয়ে যায়। কেন অর্ধেক হয়ে যায়? কারণ জনন কোষ দুইটা মিলে তো আবার একটা পূর্ণাঙ্গ কোষ হয়। তাহলে এটা যদি অর্ধেক না হইতো তাহলে তো এটা ডাবল হয়ে যেত, মানে 46 না হয় 92 হইতো। তাহলে 46 যদি না হয় 92 হইতো তাহলে এটা তো মানুষ থাকতো না, তাহলে মানুষের বাচ্চা মানুষ হইতো না, বুঝতে পারছো? তো এই কারণে আসলে ডিপ্লয়েড আর হ্যাপ্লয়েড কথাটার উৎপত্তি। তাহলে যতগুলো থাকার কথা ক্রোমোজোমের সেট ততগুলোই যদি থাকে তাহলে সেটা হচ্ছে ডিপ্লয়েড অর্থাৎ 2n, আর যদি অর্ধেক থাকে তাহলে সেটা হচ্ছে হ্যাপ্লয়েড। আচ্ছা, ডিপ্লয়েড তোমরা এটা মনে রাখবে কীভাবে? তাহলে মনে রাখার একটা ট্রিক্স তোমাদের বলি। দেখো, ডিপ্লয়েড এটা ড দিয়ে শুরু হইতেছে, তার মানে হচ্ছে ডাবল, আর হ্যাপ্লয়েড দেখো হ দিয়ে শুরু হইতেছে, মানে হচ্ছে হাফ।
তার মানে হাফ, যতগুলো ক্রোমোজোম থাকার কথা তার হাফ থাকলে সেটা হ্যাপ্লয়েড, আর যতগুলো থাকার কথা অতগুলোই থাকলে তাহলে সেটা হচ্ছে ডিপ্লয়েড। আচ্ছা, তাহলে দেহকোষে কেমন থাকে? দেহকোষ মানে কি? দেহকোষ দেখে আমরা বুঝি এই জীবটা কি, এই জন্য এখানে থাকে ডিপ্লয়েড। আর জনন কোষে থাকবে ডিপ্লয়েডে যা থাকে তার অর্ধেক, হ্যাপ্লয়েড। আচ্ছা, তাহলে মানুষের ক্ষেত্রে যে 46 আর 23, এই কথাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো আমি আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন আরেকটা জিনিস, যেহেতু এত কিছু তোমাদেরকে বুঝালামই, তো এখানে আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই তোমাদেরকে। সেটা হচ্ছে, এই তো দেখো, এটা হচ্ছে একটা পুরুষ, এটা হচ্ছে একটা পুরুষ যার আছে কি শুক্রাণু, এটা হচ্ছে একটা মহিলা যার আছে কি ডিম্বাণু। এই শুক্রাণু আর ডিম্বাণু যখন মিলিত হয়ে যায়, মিলিত হইলে যে প্রথম যে কোষটা তৈরি হয়, এটার নাম হচ্ছে জাইগোট। তাহলে আমি মনে করি আমি তোমাদেরকে হ্যাপ্লয়েড, এই তো এই যে এরা হ্যাপ্লয়েড, এটা একটা হ্যাপ্লয়েড, এটা একটা হ্যাপ্লয়েড, তারপর এদের দেহে যেগুলো ছিল ডিপ্লয়েড এবং জাইগোট, এই তিনটা কঠিন কঠিন শব্দ, আসলে কিন্তু কঠিন না, কিন্তু অনেক সময় তোমাদের ক্লিয়ার কনসেপশন থাকে না এই ওয়ার্ডগুলো সম্পর্কে। তো আমি আশা করি তোমরা যারা ভিডিওটা দেখতেছো এই ওয়ার্ডগুলো সম্পর্কে জানতে পারছো। আর যদি তোমরা এই ভিডিওটা থেকে কিছুটা হলেও উপকৃত হয়ে থাকো, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে এবং তোমার বন্ধুর সাথে শেয়ার করবে। তোমাদের কমেন্ট কিন্তু আসলে আমার জন্য ইন্সপিরেশন হিসেবেই কাজ করে, কারণ আমি আমার এত ব্যস্ততার মাঝে তোমাদের জন্য যে ভিডিও করার টাইম বের করি, এর জন্য মোটামুটি কিন্তু মোটিভেশন লাগে। তো তোমরা যদি উপকৃত হও, সেটা যদি আমি জানতে পারি, তাহলে হয়তো আমার সেই মোটিভেশনটা আরও আমি বেশি পাবো, বা তোমাদেরকে শেখানোর জন্য তোমরা যদি বলো যে তোমরা শিখতেছো, আমার কথা শুনে তোমাদের উপকার হচ্ছে, তাহলে হয়তো এই কাজগুলো করার জন্য আমার যে স্পিডটা সেটা আরও বেশি বজায় থাকবে। তো আশা করি তোমরা তোমাদের জায়গা থেকে ভিডিওগুলো শেয়ার করবে। আচ্ছা, তো আমি আসলে চেষ্টা করছি তোমাদেরকে এই টার্মগুলো প্রত্যেকটা বুঝিয়ে বুঝিয়ে সহজ করে দেওয়ার। তো এখানে দেখো আবার একটু বলা হয়েছে যে হ্যাপ্লয়েড কী, ডিপ্লয়েড কী। আচ্ছা, দেখি এখন আমরা একটু ফর্মালি এগুলোকে বলার চেষ্টা করি যে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড কী। হ্যাপ্লয়েড, আচ্ছা, কোনো কোষে এক সেট ক্রোমোজোম থাকলে তাকে হ্যাপ্লয়েড বলে, ওকে। আর 2 সেট ক্রোমোজোম থাকলে ডিপ্লয়েড কোষ বলে। তাহলে দেখো, শুধু এতটুকু কথা পড়ে কিন্তু পুরা ফাংশনটা বোঝা একটু কঠিন। যেটা তুমি যদি আমার এই কথাগুলো শোনো, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। আর এটা যদি তোমরা বুঝতে পেরে থাকো, তাহলে তোমরা আমি আশা করি তোমরা আজকে বায়োলজির অনেক বড় কিছুই শিখে ফেলাইছো। কারণ এই জিনিসটা তোমার সারা জীবন লাগবে, ইভেন মেডিকেল সেক্টর বলো, তুমি যেখানেই যাও না কেন, এই 3টা ওয়ার্ড কিন্তু তোমাকে বুঝতেই হবে। আচ্ছা, আর আরেকটা সুখবর দিই, তোমরা যারা এই 3টা বুঝতে পেরেছো, তোমরা কিন্তু নিজেদেরকে অলরেডি অনেক অনেক স্টুডেন্ট থেকে আলাদা করে ফেলাইছো। কারণ অনেকেই কিন্তু এই 3টা জিনিসকে অ্যাভয়েড করে, অর্থাৎ ঠিকভাবে শিখতে চায় না বা শিক্ষকের কথা মনোযোগ দিয়ে শোনে না, যে কারণে এই 3টা ওয়ার্ডের যে আলাদা আলাদা মিনিং অনেকেই কিন্তু অনেক বড় ক্লাস পর্যন্ত না জেনেই চলে আসে। তো তোমরা এটা যদি শুনে থাকো বা এখনও না বুঝে থাকো, ভিডিওটা ভালো করে পিছনে গিয়ে দেখো, তাহলে এটা তোমাদের আজকের দিনের একটা অর্জন হিসেবে থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে তারপর দেখো হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড। আচ্ছা, যেমন এই তো জননকোষ, শুক্রাণু, ডিম্বাণু, আমরা বলেছিলাম যে পুরুষের ক্ষেত্রে শুক্রাণু আর হচ্ছে মহিলা বা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ডিম্বাণু থাকে জননকোষ হিসেবে। আচ্ছা, হ্যাপ্লয়েডে কারণ এদের মিলন, এই তো দেখো যেটা আমি বললাম যে জননকোষ অর্থাৎ শুক্রাণু, এটা কিন্তু নিজে একটা হ্যাপ্লয়েড, আবার ডিম্বাণু এও কিন্তু নিজে আর একটা হ্যাপ্লয়েড। তাহলে 2টা হ্যাপ্লয়েড যখন মিলিত হয়, তখন কি তৈরি হয়? জাইগোট তৈরি হয়। আর জাইগোট কিন্তু কি 2টা হ্যাপ্লয়েডের সমন্বয় যেহেতু তৈরি, তাহলে এ নিজে কিন্তু হচ্ছে ডিপ্লয়েড, ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, আমরা দেখো এখানে দেখেছিলাম কি, এখানে দেখেছিলাম হচ্ছে কোষ, কোষের ভিতরে কি কি অঙ্গাণু থাকে সেগুলো আমরা এখানে দেখেছি। এখন আমরা দেখব যে, ভালো কথা, সেটা হচ্ছে এই যে অঙ্গাণুগুলো, এই অঙ্গাণু সবগুলো কিন্তু সব জীবে থাকে না, অর্থাৎ উদ্ভিদে কিছু থাকে, প্রাণীতে আলাদা আলাদা কিছু থাকে, এমন না যে প্রত্যেকটা উপাদান প্রত্যেকটা জীবেই থাকে। তো আমরা সেই পার্থক্যটা এখন একটু জানার চেষ্টা করব, যে উদ্ভিদে এবং প্রাণীতে যে কোষগুলো আছে, সেখানে কোষীয় অঙ্গাণুগুলোর তারতম্যটা আসলে কোথায়। যেমন দেখো, এখানে আমরা প্রথমতই কোষ প্রাচীরের কথা বলতেছি। কোষ প্রাচীর জিনিসটা কি? কোষ প্রাচীর জিনিসটা সম্পর্কে আমরা হয়তো নিচেই বিস্তারিত জানবো, হ্যাঁ এই তো আছে। আচ্ছা, তাহলে এখানে একটু নামগুলোই শুধু জানো যে কোনটা কোথায় থাকে। যেমন দেখো, এই তো কোষ প্রাচীর কোথায় থাকে। আরেকটা ভালো বিষয়, এটা হচ্ছে এখানে একটা জিনিস বাদ দিচ্ছে, দেখো এই তো কোষ প্রাচীর নেই, তার মানে এটা বোঝানো হইতেছে প্রাণী কোষ। এই ওয়েট, আচ্ছা, আর এটা হচ্ছে উদ্ভিদ কোষ।
ওকে, তাহলে দেখো এটা হচ্ছে উদ্ভিদ কোষ, এটা হচ্ছে প্রাণী কোষ। তাহলে দেখো এটা কোষ প্রাচীর কোথায় থাকে? কোষ প্রাচীর মূলত হচ্ছে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। এই দেখো শক্ত কোষ প্রাচীর আছে, আর কোষ প্রাচীর কী নিয়ে তৈরি? সেলুলোজ নিয়ে তৈরি। আর প্রাণীতে কোষ প্রাচীর থাকে না। এরপর দেখো প্লাস্টিড। প্লাস্টিড হচ্ছে সেই অঙ্গাণু যেটা কী করে? উদ্ভিদ যার সাহায্যে খাদ্য তৈরি করে। আচ্ছা, সেটা কোথায় থাকে? উদ্ভিদে থাকে, প্রাণীতে থাকে না। তারপর সেন্ট্রিওল। সেন্ট্রিওল কিন্তু একটা মজার অঙ্গাণু, যেটা থাকে হচ্ছে প্রাণীতে, কিন্তু উদ্ভিদে থাকে না। দেখো সেন্ট্রিওলটা কোথায় থাকে? এই সেন্ট্রিওলের কিন্তু একটা সুন্দর কাহিনী আছে। এই তো দেখো তোমরা দুইটা অংশ দেখতেছো, যে এই দুইটা মিলেই হচ্ছে সেন্ট্রিওল। আচ্ছা, এখন এখানে যে দুইটা, এরা কি করে জানো? এদের কাজ হচ্ছে কোষ বিভাজনের সময় এই যে নিউক্লিয়াসটাকে, একটা নিউক্লিয়াস থেকে দুইটা নিউক্লিয়াসে পরিণত করা। কিভাবে করে দেখো, এই যে এখানে একটা সেন্ট্রিওল আছে, এখানে আলাদা একটা সেন্ট্রিওল আছে, এই দুইটা কাছাকাছি আছে, ঠিক আছে, কিন্তু যখন কোষ বিভাজন হওয়ার সময় হয়, তখন এখান থেকে একটা এখান থেকে চলে আসে নিউক্লিয়াসের আরেকটা সাইডে। চলে আসার পর অ্যাস্টার রে তৈরি করে। অ্যাস্টার রে মানে কি? অ্যাস্টার রে মানে হচ্ছে, এই তো স্পাইডার অর্থাৎ মাকড়সা কীভাবে জাল তৈরি করে না, জাল, এই নিউক্লিয়াসটাকে এরকম জাল দিয়ে জড়িয়ে ফেলে। তারপর কি করে জানো? এই যে কোষটা যে দেখতেছো, এই কোষের কিন্তু কি আছে? কঙ্কাল আছে। কঙ্কাল, একটা মানুষের যেমন কঙ্কাল থাকে, তেমনি এই কোষেরও কি থাকে? কাঠামো। মেইন কথা হচ্ছে যে একটা বিল্ডিং যখন আমরা বানাই, আমরা কি ইউজ করছিলাম? অনেকগুলো ইট ইউজ করছিলাম, ইট। এছাড়াও তোমরা খেয়াল করলে দেখবে যে একটা বিল্ডিং দাঁড় করাইতে রড ইউজ করা হয়, রড শক্ত, যাতে করে পুরো বিল্ডিংটা দাঁড়িয়ে থাকতে পারে, একটা কাঠামো তৈরি করে। তো এই যে নিউক্লিয়াসটা অর্থাৎ এই যে কোষটা, এই কোষটারও তো একটা কাঠামো দরকার। এই কোষটা তো একটা 3D জিনিস, তার মানে তার একটা কি থাকতে হবে? তার একটা দৃঢ়তা থাকতে হবে। তো সেই কাঠামোটা তৈরি করে হচ্ছে কোষ কঙ্কাল। তাহলে দেখো এই তো সেন্ট্রিওলগুলো কী করছে? দুই পাশে গেছে, তারপরে এরকম হচ্ছে জালের মতো অংশ তৈরি করছে, নিউক্লিয়াসটাকে আঁকড়ে ধরছে, ধরে এখন কি করছে জানো? এই যে এই সেন্ট্রিওলটা ওই দিকে যাওয়া শুরু করবে, এই সেন্ট্রিওলটা এদিকে আসা শুরু করবে। তাহলে কি হবে? নিউক্লিয়াসটা টান পেয়ে একদম এই যে এইরকম আকৃতি ধারণ করবে, বুঝতে পারছো? এই যে এরকম, আর সেই অংশটাকে বলা হবে স্পিন্ডল যন্ত্র। ওকে, তাহলে এইভাবে সেন্ট্রিওল কিন্তু কাজ করে। তার এই কাজটা কোথায় করে জানো? এই কাজটা শুধুমাত্র প্রাণী দেহে করে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই যে প্রাণীর যে নিউক্লিয়াসটা, আচ্ছা নিউক্লিয়াসের কাজ করলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। তো তারপরে একটু শোনো যে এই নিউক্লিয়াসটার কাজ কিন্তু এই সম্পূর্ণ কোষটাকে নিয়ন্ত্রণ করা। এখন বলো তো, একটা প্রাণী, তোমার কি মনে হয় একটা প্রাণী আর একটা হচ্ছে উদ্ভিদ, এই প্রাণী আর উদ্ভিদের মধ্যে কে আসলে বেশি জটিল কাজ করে? কে আসলে বেশি জটিল? উদ্ভিদ না? কারণ প্রাণী না? কারণ প্রাণী দেখো চলাফেরা করতে পারে, ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে, অঙ্ক করে, তারপর যেমন তোমরা বায়োলজি পড়তেছো। একটা উদ্ভিদ কি পড়াশোনা করে? একটা উদ্ভিদ কি চলাফেরা করে? তাহলে এই কাজগুলো যেহেতু করে না, তো এই কাজগুলো যদি সে করতো, তাহলে তাকে হেল্প করতো কে? নিউক্লিয়াস। তাহলে এখন বলো তো, প্রাণী যেহেতু জটিল জটিল কাজ করে, তাহলে এর প্রাণীর যে নিউক্লিয়াসটা আছে, সেই নিউক্লিয়াসটাও তো অনেক জটিল একটা জিনিস। তাহলে সেই জটিল একটা জিনিস যখন বিভাজিত হবে, সে কি খুব সরলভাবে বিভাজিত হবে? অবশ্যই হবে না। তাহলে এই যখন বিভাজিত হবে, তার প্রক্রিয়াটাও হবে কেমন? জটিল। তাহলে এই জিনিসটা যাতে খুব সুন্দরভাবে দুই ভাগে ভাগ হতে পারে, অর্থাৎ দুইটা জিনিসে পরিণত হতে পারে, সেই কাজটাই, সেই দায়িত্বটাই পালন করে কিন্তু হচ্ছে সেন্ট্রিওল। তাহলে আমি কি তোমাদেরকে বুঝাইতে পারলাম যে প্রাণী উদ্ভিদের চেয়ে অনেক জটিল জটিল কাজ করে, আর যে কাজগুলো মূলত করে কে? নিউক্লিয়াস। তাহলে তার নিউক্লিয়াসটা যখন বিভাজিত হবে, তখন সেখানে আলাদা একটা সহায়ক অঙ্গাণু লাগে, যেটা উদ্ভিদে লাগে না। তার মানে কি? সেন্ট্রিওল কার থাকে? প্রাণীর থাকে। কারণ কি? কারণ সেন্ট্রিওল নিউক্লিয়াসের বিভাজনে সাহায্য করে, আর নিউক্লিয়াসের বিভাজন প্রাণীর ক্ষেত্রে জটিল, তাই সেখানে সাহায্য লাগে। উদ্ভিদের নিউক্লিয়াস তো তেমন বেশি কাজই করে না প্রাণীর সাপেক্ষে, যেমন পড়াশোনা করে না, চলাফেরা করে না, এই জন্য তার নিউক্লিয়াসটা কিন্তু খুব সহজেই কী হয়ে যায়? বিভাজিত হয়ে যায়। এইভাবে তোমরা মনে রাখতে পারো কথাগুলো। আচ্ছা, তাহলে দেখো কোষ গহ্বর। আচ্ছা, কোষ গহ্বর এখানে তো আমি তোমাদের দেখাইতে পারতেছি না, একটা উদ্ভিদ কোষ আমাদের এখানে নিয়ে আসা লাগতো। আচ্ছা, তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে তোমরা বইও তাকালে দেখবে যে কোষের মাঝখানে এরকম একটা বিশাল ফাঁকা জায়গা, সেটা হচ্ছে কোষ গহ্বর, যেটা উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য, বড় পরিমাণে থাকে, আর প্রাণী কোষে থাকলেও অনেক ছোট ছোট থাকে। আচ্ছা, কোষ গহ্বর নিউক্লিয়াস, কোষ গহ্বরের নিউক্লিয়াস কোনায়। ও আচ্ছা, এখানে বোঝানো হইতেছে যে এই যে কোষ গহ্বর, এটা কেন্দ্রে থাকে, আর নিউক্লিয়াস থাকে এক কোনায়। আর সাধারণত প্রাণী কোষে কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, বিষয়টা সেরকম ইম্পর্টেন্ট না, তোমরা জাস্ট মাথায় রাখবে যে কোষ গহ্বর মেইনলি কার বৈশিষ্ট্য? মেইনলি হচ্ছে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। আচ্ছা, এরপর দেখো কোষীয় অঙ্গাণু। আচ্ছা, কোষ প্রাচীর ও প্রোটোপ্লাজম।
তাহলে দেখো কোষের প্রকারভেদ, হ্যাঁ আমরা কোষের প্রকারভেদ অলরেডি পড়ে ফেলাইছি। এখন আমরা কোষের অঙ্গাণুগুলো সম্পর্কে জানবো। এর মধ্যে দেখো কোষ প্রাচীর। আচ্ছা, কোষ প্রাচীরের সংজ্ঞা কী দেখো, কোষ ঝিল্লির বাইরে উদ্ভিদ কোষে যে শক্ত জড় অনমনীয় আবরণ থাকে তাকে কোষ প্রাচীর বলে। আচ্ছা, কোষ ঝিল্লির বাইরে তার মানে কি, একটা উদ্ভিদ কোষের সবচেয়ে বাইরে যে জিনিসটা থাকে সেটাই হচ্ছে কোষ ঝিল্লি। তাহলে দেখো কোষ, একটা হচ্ছে কোষ ঝিল্লি আর একটা হচ্ছে কোষ প্রাচীর। জিনিস দুটাকে তুমি চিন্তা করতে পারো, মনে করো এটা তোমার হচ্ছে ফ্ল্যাট, তার মানে কি তোমার হচ্ছে বিল্ডিং। এটা তো বিল্ডিংয়েরও তো দেওয়াল আছে, তাই না? দেওয়াল আছে না? এখন তোমার মনে করো এটা হচ্ছে বিল্ডিং, তারপরে এখানে তোমার সামনে একটা সুইমিং পুল আছে, এখান দিয়ে আছে হচ্ছে গার্ডেন, তারপরে আরেকটা প্রাচীর থাকে না, যেখানে একদম বড় গেট থাকে, ধরো এখানে পার্কিং প্লেস, তোমার গাড়ি টাড়িগুলো এখানে থাকে। তাহলে দেখো তুমি তোমার বাসায় কয়টা দেওয়াল পাইতেছো, একটা বাইরে থেকে মেইন প্রাচীরটা পাইতেছো আর একটা হচ্ছে তোমার বিল্ডিংয়ের দেওয়াল পাইতেছো। তো তুমি চিন্তা করতে পারো এই যে বাইরেরটা একদম, সেটা হচ্ছে কোষ প্রাচীর, আর এই তো কোষ ঝিল্লি হচ্ছে এই তো যে তোমার দেওয়াল, তোমার বেডরুমে তুমি যে দেওয়ালটা দেখতে পাও সেটা। আচ্ছা, এইভাবে তুমি মনে রাখতে পারো যে কোষ ঝিল্লি আর কোষ প্রাচীরের যে বিষয়টা। তাহলে দেখো কোষ ঝিল্লিরও বাইরে থাকতেছে কি কোষ প্রাচীর। আচ্ছা, শক্ত, তারপর হচ্ছে জড়, তার মানে কি এগুলো কিন্তু হচ্ছে জীবজ না, বুঝতে পারছো? জীবজ না কিন্তু এগুলো হচ্ছে জড় পদার্থ দিয়ে তৈরি শক্ত অনমনীয় আবরণ। ওকে, তাহলে দেখো এর যে গঠনটা ইম্পর্টেন্ট। গঠনে কী কী আছে, মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর আর একটা হচ্ছে গৌণ প্রাচীর। এটা একটু তোমরা চিত্রটা খেয়াল করলে বুঝতে পারবা। এই যে মাঝখানে যে জায়গাটা দেখতেছো, এই পাশে এটা একটা কোষ, এই পাশে এটা আর একটা কোষ, তাহলে মাঝখানে এটা হচ্ছে মধ্যপর্দা। ঠিক এই মধ্যপর্দার পার হয়ে গেলেই এদিকে গেলে বা এদিকে গেলে আমরা প্রথমেই যে অংশটা দেখতে পারতেছি একটু গাঢ় সবুজ, সেটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। এরপরের যে বড় অংশটা দেখতে পারতেছি সেটা হচ্ছে গৌণ প্রাচীর। আর গৌণ প্রাচীরের দেখো তিনটা অংশ, একটা হচ্ছে এই তো কাছাকাছি যেটা সেটা বহিতক, তারপর মাঝখানে যেটা সেটা হচ্ছে মধ্যস্তর, আর দেখো এই যে অন্ততক হচ্ছে এই যে একদম ভিতরের যেটা সেটা। তাহলে এখানে আরেকটু ভালোভাবে দেখা যাইতেছে, দেখো এটা হচ্ছে আমাদের একটা কোষ, যদি নিউক্লিয়াস থাকে তো নিউক্লিয়াসটা এখানে আছে। তো এটা হচ্ছে দেখো আমাদের মনে করো এই জায়গাটা জুড়ে হচ্ছে কোষ ঝিল্লি, তাহলে তার বাইরে আছে কি কোষ প্রাচীর, সেই বাইরে আছে কোষ প্রাচীরের অন্ততক, দেখছো অন্ততক, তারপর আছে কোষ প্রাচীরের অর্থাৎ এটা তোমাদের গৌণ প্রাচীরের হচ্ছে মধ্যস্তর, তারপরেরটা হচ্ছে বহিস্তর, তারপরেরটা এই যে তারপরে হচ্ছে এই যে বর্ডার বরাবর যেটা সেটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, আর এই তো সাদা অংশটা যেটা একদম বাইরে সেটা হচ্ছে মধ্যপর্দা। তাহলে এই অংশগুলো জানলা, এখন জানতে হবে এই অংশগুলো কি কি উপাদান দিয়ে তৈরি। তাহলে দেখো মধ্যপর্দা জিনিসটা কি, মধ্যপর্দা হচ্ছে পাশাপাশি দুটি কোষের মধ্যবর্তী পর্দা। এখন এখানে একটা জিনিস থাকে সেটা হচ্ছে পেকটিক অ্যাসিড অথবা পেকটিন। তাহলে এই নামটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এমসিকিউ এর জন্য, যে মধ্যপর্দায় কোনটি থাকে অথবা মধ্যপর্দা কোনটি নিয়ে গঠিত। অপশনে থাকবে পেকটিন, সেলুলোজ, হেমিসেলুলোজ, সুবেরিন। অ্যান্সার হবে কোনটা, পেকটিন। এরপর প্রশ্ন থাকতে পারে যে প্রাথমিক প্রাচীর এটা কি কি দিয়ে গঠিত। প্রাথমিক প্রাচীর সেলুলোজ এবং হেমিসেলুলোজ জমা হয়ে তৈরি হয়, তাহলে এই কথাটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। আর একটা কি গৌণ প্রাচীর, গৌণ প্রাচীর কোথায় আমরা দেখতে পেলাম, আমরা গৌণ প্রাচীর দেখলাম হচ্ছে এই তো এই অংশটা। আচ্ছা, আর এটা গৌণ বলার কারণ হচ্ছে এটা একটু পরে তৈরি হয় আর অনেক লম্বা সময়ব্যাপী এটা পরিপক্ক হতে থাকে, এই জন্য বলা হয় গৌণ প্রাচীর। আর যেটা তৈরি হয় লিগনিন, সুবেরিন এগুলো নিয়ে। আচ্ছা, এখন দেখো একটু ব্যতিক্রমী কিছু বিষয় আছে, যেমন ছত্রাকের কোষ প্রাচীর। ছত্রাক হচ্ছে একটা অণুজীব। অণুজীব মানে কি, যেটা খালি চোখে দেখা যায় না। অণুজীব মানে হচ্ছে অণুবীক্ষণ, দেখো ওর দুইটা একই রকম না। অণুজীব, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে যে সকল জীবকে দেখতে হয় তাদেরকে বলা হয় অণুজীব। এরকম একটা অণুজীব হচ্ছে ছত্রাক, যেটা হচ্ছে তোমার আমরা যদি সিরিয়ালটা বলি, দেখো প্রথমত হচ্ছে ভাইরাস এমন একটা অণুজীব যে জীবও না আবার জড়ও না। তার মানে ভাইরাস যখন জীব দেহে থাকে তখন জীবের মতো আচরণ করে, আবার যখন জড় অর্থাৎ জীব দেহে থাকে না তখন জড় পদার্থের মতো আচরণ করে। এরপর হচ্ছে ব্যাকটেরিয়া, এইটা কিন্তু আচ্ছা, আর এর কিন্তু কোনো কোষীয় উপাদান থাকে না তেমন কোনো, শুধুমাত্র থাকে বাইরের প্রোটিন আবরণ এবং ভিতরে থাকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, এরপর যে ব্যাকটেরিয়া, এর কিন্তু অনেক উপাদান থাকে, যেমন কোষ প্রাচীর থাকে, তারপর ভিতরে সাইটোপ্লাজম থাকে,
কিন্তু এর যে নিউক্লিয়াসটা থাকে সেই নিউক্লিয়াসটা কিন্তু সুগঠিত নয়, অগঠিত। তার মানে এটা কোন ধরনের নিউক্লিয়াস বা কোন ধরনের সেল? এটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক। আচ্ছা, আর এটা কিন্তু হচ্ছে অ্যাক্যারিওটিক। ভাইরাসটা অ্যাক্যারিওটিক। তার মানে কি এখানে কোষীয় কোনো উপাদানই থাকে না। এখানে কোষীয় উপাদান থাকে কিন্তু নিউক্লিয়াসটা অগঠিত, ঠিকভাবে গঠিত হয় নাই। আচ্ছা, এরপরে যে অণুজীবটা সেইটাই হচ্ছে ছত্রাক। তার মানে এর যে নিউক্লিয়াস আছে সেটা কিন্তু সুগঠিত। তার মানে এটা হচ্ছে ইউক্যারিওটা। তাহলে তোমরা যে আমাদের পাঠ্যপুস্তকগুলোতে যে উদাহরণগুলো দেওয়া থাকে সেখানে প্রথম যে ইউক্যারিওটিক জীব সেটাই হচ্ছে ছত্রাক। বুঝতে পারছো? আমাদের বহুল আলোচিত বা বহুল প্রচলিত অণুজীবগুলোর মধ্যে ছত্রাকই হচ্ছে প্রথম এমন একটা জীব যার নিউক্লিয়াসটা কেমন সুগঠিত। কিন্তু ছত্রাক নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, কারণ তার হচ্ছে ক্লোরোফিল নাই। আচ্ছা, এগুলো বেসিক, আমি তোমাদের একটু পরেই পড়াবো, তখন আরও ভালো বুঝতে পারবে। তো দেখো, এই যে ছত্রাকের যে কোষপ্রাচীর থাকে সেটা হচ্ছে কাইটিন দ্বারা তৈরি। কাইটিন, এইগুলো একটু মনে রাখতে হবে ওয়ার্ডগুলো। কাইটিন, এখানে হচ্ছে পেকটিন, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সুবেরিন। এই ওয়ার্ডগুলো কিন্তু একটু তোমাদেরকে দায়িত্ব নিয়ে কষ্ট করে মনে রাখতে হবে। আচ্ছা, এরপর দেখো ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে তৈরি। তাহলে প্রশ্নে থাকবে যে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর নিচের কোনটি দিয়ে তৈরি নয়? প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড, সাথে মনে করা থাকলো পেকটিন। তাহলে উত্তর কোনটা হবে? ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কোনটি দিয়ে তৈরি নয়? কোনটি দিয়ে তৈরি নয়? তাহলে অ্যান্সার কিন্তু হবে এই যে পেকটিন। তার মানে এই তিনটা দিয়ে তৈরি। তাহলে কি এরকম প্রশ্ন যদি তুমি পারতে চাও, প্রত্যেকটা উপাদান কিন্তু একদম কঠোরভাবে মুখস্থ করে ফেলতে হবে। বুঝছো? কোনো উপায় নেই, পড়তে হবে। ঠিক আছে, এরপর দেখো কোষপ্রাচীরের কাজ কি। আচ্ছা, কোষপ্রাচীর বাদ দাও, আমরা যে বলতেছিলাম এটা আমাদের হচ্ছে ফ্ল্যাট। সেই ফ্ল্যাটের সামনে সুইমিং পুল আছে, এখানে আমরা গাড়ি পার্ক করে রাখছি, মাইক্রো বাস বা মাইক্রো, এগুলো আমরা পার্ক করে রাখছি। এরপর আবার আরও একটা দেওয়াল দিয়ে আমরা এখানে গেট করছি। এত কিছু কেন করছি? নিরাপত্তার জন্য না, যাতে চোর বা ডাকাত সহজে ঢুকতে না পারে। যাতে এই দেওয়ালটা তো আমরা ইটের তৈরি করি, তাই না? কাগজ বা পলিথিন দিয়ে কি বানাই? কেন বানাই না? যাতে এটা ভেদ করে প্রবেশ করতে না পারে। তো তার মানে কি? দৃঢ়তা। তার মানে কোষপ্রাচীর কী দিবে? দৃঢ়তা প্রদান করবে। এরপর দেখো কোষের আকার আকৃতি বজায় রাখা। আচ্ছা, একটা কোষ তো একটা থকথকে জিনিস, তো ও তো হচ্ছে ধরো একটা পানিকে আমরা যদি নির্দিষ্ট জায়গায় রাখতে চাই, একটা কী দিয়ে রাখি? একটা পাত্রের ভিতরে রাখি। সেই পাত্রর কী থাকে? সেই পাত্রর থাকে হচ্ছে, সেই পাত্রর বর্ডারগুলো অনেক দৃঢ় হয় যাতে পানিটা পড়ে না যায়। তো এরকম একটা কোষকে ধরে রাখতে হবে না, একটা কোষকে তার সীমারেখার মধ্যে যাতে থাকে, সেই জন্য কোষপ্রাচীরটা সাহায্য করে, অর্থাৎ আকার আকৃতি বজায় রাখে। এরপর হচ্ছে প্লাজমোডেজমাটা। আচ্ছা, প্লাজমোডেজমাটা হচ্ছে, ধরো এটা একটা কোষ, এটা একটা কোষ, এদের মাঝখানে কি আছে? কোষপ্রাচীর তো আছে অবশ্যই চতুর্দিকে। এখন কোষপ্রাচীর থাকার পরেও এই কোষ থেকে এই কোষে কিছু উপাদান তো অবশ্যই যাওয়া আসা করে। যেই ছিদ্র দিয়ে যেই ছিদ্রটা কোষপ্রাচীর দুইটার মধ্যে একটা সংযোগ তৈরি করে, সেইটাই হচ্ছে প্লাজমোডেজমাটা বা আণুবীক্ষণিক নালী। কারণ কি, এটা একটা কোষই তো অনেক ছোট, অণুবীক্ষণ দিয়ে দেখা লাগে। তো সেই দুইটা কোষের মাঝখানের যে নালীটা, সে কি অণুবীক্ষণ ছাড়া দেখা যাবে? অবশ্যই দেখা যাবে না। এই জন্য এটাকে বলা হচ্ছে আণুবীক্ষণিক নালী। আচ্ছা, তাহলে দেখো এটাও কিন্তু কোষপ্রাচীরের কাজ, কারণ একটা কোষের কোষপ্রাচীর তার পার্শ্ববর্তী কোষের কোষপ্রাচীরের সাথে প্লাজমোডেজমাটা তৈরির মাধ্যমে কি করে? কোষীয় যোগাযোগ রক্ষা করে। যেমন ধরো হচ্ছে বাংলাদেশ, তার চতুর্দিকে থাকা ভারত, এদের মাঝখানে কি আছে? এদের মাঝখানে আছে হচ্ছে বর্ডার। সেই বর্ডার দিয়ে কিন্তু সহজে যাওয়া আসা করা যায় না, কিন্তু আমদানি রপ্তানির জিনিসপত্রগুলো কিন্তু যাওয়া আসা করে। তো এইটাই, যে রাস্তা দিয়ে ভারত আর বাংলাদেশের মধ্যে যাতায়াত করা সম্ভব, সেটাই হচ্ছে প্লাজমোডেজমাটা। আচ্ছা, এরপর পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ। শুধু পানি খনিজ লবণ কেন, যে কোনো উপাদানই আসলে চলাচল নিয়ন্ত্রণ করে। অর্থাৎ একটা কোষ, তার ভিতরে পানি ঢুকতে পারবে কিনা, কোনো একটা মুহূর্তে পানি ঢুকতে পারবে কিনা, বা খনিজ লবণ ঢুকতে পারবে কিনা, বা বের হইতে পারবে কিনা, এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করে। অর্থাৎ কোষপ্রাচীরকে তোমরা মনে রাখতে পারো দারোয়ান হিসাবে। তার মানে এটা হচ্ছে দেওয়াল, একটা দেয়াল বা দারোয়ান। তাহলে এইভাবে বিষয়টা মনে রাখতে পারো। আচ্ছা, আজকে অলরেডি 50 মিনিটের মতো ক্লাস হয়ে গেছে, তো আমি আজকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না।
তো প্লাজমোরিজমাটা মোটামুটি এই টপিক আমাদের পড়ানো শেষ। আমরা পরবর্তী ক্লাসে আসলে কোর্সিল্লি থেকে পড়া শুরু করবো ইনশাল্লাহ। আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লাগতেছে, বা যদি কোনো বিষয় থাকে যেগুলো তোমাদের সামনে তুলে ধরলে তোমাদের আরও বেশি বেটার হবে, তো সেরকম সাজেশন তোমরা আমাকে করতে পারো, তাহলে পরবর্তী ভিডিওগুলোতে তোমরা সেই আউটপুটগুলো দেখতে পাবে। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে, লাইক কমেন্ট করবে, যাতে আমি বুঝতে পারি যে আমার ভিডিওগুলো তোমাদের ন্যূনতম হলেও উপকারে আসতেছে। ও এতে তোমাদের লাভ কী? এতে আমি বুঝতে পারবো যে আমার এই ক্রিয়েশনগুলো তোমাদের ভালো লাগতেছে, তোমাদের উপকারে আসতেছে। তাহলে হয়তো আমি আমার সময়টাকে ব্যবহার করে আরও বেশি পরিমাণে তোমাদের এরকম কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে থিকটাস একাডেমির পক্ষ থেকে একবার আবারও স্বাগত জানিয়ে আমি শেষ করছি আজকের ক্লাস। আসসালামু আলাইকুম।